এই মুহূর্তে রাজনীতিতে সব থেকে যে চর্চিত নাম সেটা হচ্ছে দিলীপ ঘোষ, কারণ দলের যারা পুরনো কর্মী সমর্থক তারা তাদের দিলীপ দাকে আবার মেইন স্ট্রিমে ফিরে পাচ্ছেন। এটা একটা খুব বড় কথা। দিলীপ দা রাজনীতি ছেড়ে যাননি বা বিজেপি ছাড়েননি, আর বিজেপি ছাড়ার ইচ্ছাও কখনো দিলীপ ঘোষ প্রকাশ করেননি। তবে দলে থেকেও খানিকটা নিষ্প্রভ ছিলেন দিলীপ ঘোষ। আর এখন এই মুহূর্তে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দিলীপ ঘোষ আমাদের সঙ্গে সরাসরি আনকাট দিলীপে আমরা স্বাগত জানাবো দিলীপ ঘোষকে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সাংসদ এবং এই রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ দা, আপনাকে স্বাগত। আমরা যেটা বিভিন্ন সূত্রে জানতে পাচ্ছি যে এবার আপনি ফুল ফ্লেজেড লড়াইতে নামছেন। ভোটের আগে দিলীপ ঘোষ 20টা সভা করবেন। দিলীপ ঘোষ মানেই পরিকল্পনা, ব্লুপ্রিন্ট, সংগঠন তৈরি করা। কি কি প্ল্যান রয়েছে দিলীপ দার? দেখুন, আমার আলাদা করে কোনো প্ল্যান নাই। পার্টি যে প্রোগ্রাম দেবে, শিডিউল দেবে, সেটা ফলো করব। মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দার সঙ্গে কথা হয়েছে। আপাতত উনি সভা শুরু করছেন বোধহয় এই সপ্তাহ থেকে বা পরের সপ্তাহ থেকে। বেশ কয়েকটা জায়গায় একসঙ্গে আমরা থাকবো সভাতে। তো উত্তরবঙ্গ একসঙ্গে প্রবাস করব, দক্ষিণবঙ্গেও একাধিক জেলাতে আমরা যাব। তো জানুয়ারিতে ম্যাক্সিমাম সভা আছে, কারণ ফেব্রুয়ারিতে মাইক বন্ধ হয়ে যাবে পরীক্ষার জন্য, কোর্টের নির্দেশ। তাই শ্রমিক ভট্টাচার্য আমাদের সভাপতি এবং আমি একাধিক জায়গায় মিলিতভাবে এই ধরনের সভা করব। দিলীপ দা, এই সভাগুলোতে আপনি আপনার এর আগের ইন্টারভিউগুলোতে বলেছেন যে দল লোকসভা নির্বাচনে অর্থাৎ 19-এর থেকে 24-এ দল খানিকটা ক্ষমতা হারিয়েছে, আসন সংখ্যা কমেছে, এগুলো আপনি বলেছেন। এখন 26-এর বিধানসভায় আপনার 50% পূর্ণ হওয়ার স্বপ্ন আপনাদের দলের, সেটা পূরণ করতে গেলে কোন কোন দিকে দিলীপ ঘোষ জোর দেবেন? না, দেখুন, আমাদের পার্টি সংগঠনের উপরে ভর করে ইলেকশন লড়ে যেতে। সারা ভারতবর্ষে দেখছেন ইলেকশন হলেই বিজেপি জিতবে, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। পশ্চিমবাংলায় সেটা আমরা গতবারে করে দেখিয়েছি। প্রায় সেই শ্যামাপ্রসাদজি 51 সাল থেকে জনসংঘ থেকে বিজেপি হয়, এখান থেকে আঁতুড় ঘর। তো কিন্তু পার্টিটা ঠিক সেভাবে বাড়েনি, ক্ষমতার কাছাকাছি কখনো আমরা আসতে পারিনি। একটা দুটো সিট জিতে গেছি, কিন্তু গত 14 মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের এখানকার কর্মীদের লড়াইয়ের ফলেতে একটা পরিবেশ তৈরি হয় এবং লোককেও শক্তি মোদীজির নেতৃত্বে রেকর্ড কোনো পার্টি একা হওয়া বিরোধী পার্টি। তো সেটা আমাদের অভিজ্ঞতারও কাজে লাগিয়েছি। আমাদের কাছে সব নতুন যুবক কার্যকর্তারা ছিলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম ছিল, তারাও 5-7 বছর ধরে লড়াই করতে করতে অভিজ্ঞ হয়েছেন। যেখানে দুর্বল ছিলাম সেখানে সংগঠন বাড়িয়েছি এবং এর জন্য আমরা এখানে সন্ত্রাসের শিকার হয়েছি। প্রায় 250 কর্মী মারা গেছেন। সাধারণ মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে যে এরা পারবে, এদের মধ্যে লড়াই করার, বলিদান দেওয়ার ইচ্ছা আছে। তাই তারা বারবার আমাদের ভোট দিয়ে দেখিয়েছেন। 38-40% কাছাকাছি আমাদের ভোট আছে। সেটা 2-5% বাড়ালেই বিজেপি জিতবে। এবং যেভাবে এসআইআর কে সফলভাবে করছে নির্বাচন কমিশন, আমার মনে হচ্ছে যেটা আমরা আশা করেছিলাম 1 কোটির বেশি পুরো ভোটার বাদ যাবে, যেটার দ্বারা টিএমসি জেতে। বিশেষ করে কলকাতা আশেপাশে যে সিটগুলো তাদের নেতারা জিতেছে, দেখুন এত। আমার মনে হচ্ছে যেটা আমরা আশা করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো ভোটার বাদ যাবে, যেটার দ্বারা টিএমসি জেতে। বিশেষ করে কলকাতা আশেপাশে যে সিটগুলো তাদের নেতারা জিতেছে, দেখুন এত বড় বড় মার্জিনে 50, 60, 70 হাজার করে ভুয়ো ভোটার বেরিয়ে গেছে। আরও এখনও ম্যাপিং চলছে, কী হবে জানি না। তো এইটা একটা ফ্যাক্টর ছিল, ফলে আমরা কলকাতা আশপাশে জিততে পারিনি। সেটা আমাদের কাছে সহায়ক হবে খানিকটা। তো সব মিলিয়ে বিজেপিকে সার্বিকভাবে সব জায়গায় সমান শক্তিশালী করে জেতার চেষ্টা আমরা করছি। গতকাল একটা ইন্টারভিউতে আপনি বলছিলেন যে তৃণমূলে আগুন লেগে গেছে, আবার আপনি বলছেন যে আমরা ঠান্ডা ঠান্ডা কুল কুল তৃণমূলকে চাই। আপনি দলে আসার পর সত্যি কি তৃণমূলের ঘুম উড়বে, কি মনে করছে দিলীপ ঘোষ? না,
না, যেদিন থেকে আমরা লড়াই শুরু করেছি, ধরুন 16তে প্রথম, তারপরে 17 থেকে প্র্যাকটিক্যালি ব্যাপকভাবে বিজেপি আন্দোলন শুরু করে, 18তে তার জন্য আমরা অনেক জেলাতে পঞ্চায়েতে 40% ভোট পেয়েছিলাম, বহু পঞ্চায়েত জিতেছিলাম সেই মারপিটের মধ্যেও। আর 18-19-এ সেটা আমরা লোকসভায় দেখলাম রেজাল্টটা 40% পার হয়ে গেল আমাদের ভোট। তো তখন থেকে টিএমসির ঘুম উড়েছে, তারা বিজেপিকে যে কোনো মূল্যে আটকাবার চেষ্টা করছে, খুন করছে, মারছে, আমাদের নেতাদেরকে আটকাচ্ছে। আমাকে বহুবার আটকাতো, গাড়ি ভাঙতো। বর্তমান বিরোধী দলা নেতা আমাদের শুভেন্দুদাকে সভাই করতে দেয় না, কোর্টে যেতে হয়। তো সবাইকে এইভাবে গায়ে জোরে আটকাবার চেষ্টা করছে। এটা এর থেকে বোঝাই যায় যে তারা ভয়ের মধ্যে আছে, টেনশনের মধ্যে বিজেপিকে নিয়ে। এবং যত ইলেকশন আসবে, প্রচারের জোর বাড়লে হয়তো ওরা আরও একটু উদ্ভ্রান্ত হবে, কিন্তু এই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এখানে পরিবর্তন হবে। কিন্তু দিলীপদা, একটা বড় সমস্যা হচ্ছে যে দলের একাংশের বিরুদ্ধে, অর্থাৎ যারা পরিকল্পনা তৈরি করেন বা প্রার্থীরা কোন আসনে কারা লড়বেন এটা ঠিক করেন, তাদের বিরুদ্ধে আপনার একটা ক্ষোভ রয়েছে। আপনি পরিষ্কার বলেছেন আপনার যে অন্তর্ধান তার পেছনে এই সিদ্ধান্ত দায়ী আপনাকে লোকসভায় হারানোর জন্য বা আসন সিলেকশনের ক্ষেত্রে। এবার দলের সেই অংশও রয়েছে, আবার আপনি শাহী ভোকাল টনিকে দলেও ঢুকলেন। এখন তো আপনাদের দলের মধ্যে এবার মানে এরকম একটা অন্তর্দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকলো যে দিলীপ ঘোষ ভার্সেস ওই অংশটা দলের যারা দিলীপবাবুকে খড়গপুর থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় দাঁড় করিয়েছিলেন। শোনা যাচ্ছে না দিলীপদা, দলের সেই অংশ যার বিরুদ্ধে আপনার ক্ষোভ ছিল, আপনি বলেছেন আপনার পছন্দের আসনে দাঁড়াতে দেওয়া হয়নি, আপনি দল থেকে খানিকটা দূরত্ব রেখে চলছিলেন। এখন তারাও থাকছে দলে, আপনি ফিরে আসলেন দলে। আমি আপনার হ্যাঁ, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ তৈরি হবে না এবার দলের মধ্যে? দেখুন, যদি প্রিভিয়াস কিছু এরকম হয়ে থাকে যেটা ঠিক নয়, তো পার্টিকে তার জন্য ভুগতে হয়। তো আর সেটা অনেকটা প্রমাণ হয়েছে। সেই জন্য যদি কোনো ভুল হয়েই থাকে পার্টির বা নেতৃত্বের, আগামী ইলেকশন সেটাকে আমরা শুধরে নেবো সবাই মিলে, আর সেখান থেকে শিক্ষা নেওয়াটাই তো এগিয়ে যাওয়ার একটা প্রথম রাস্তা। আমার মনে হয় পার্টি সেগুলো পর্যালোচনা করে দেখবে, গতবারে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক করে নিয়ে আমরা এগোবো। তাহলে আমার কি মনে হয় যে রাজ্যের এই সমস্ত সিদ্ধান্ত থেকে দল শিক্ষা নিল, মানে সর্বভারতীয় দল বিজেপি শিক্ষা নিল যে দিলীপ ঘোষকে দূরে সরিয়ে রেখে, ডিস্টেন্সে রেখে পশ্চিমবঙ্গে রাজনীতি করা যাবে না, তাই কি? দেখুন, যে একজন ব্যক্তি যতই যোগ্য হোক, সে তার একটা যোগ্যতার সীমা থাকে, বা সেই সব কিছু নয়। কিন্তু এটাও ঠিক যে সংগঠন সবাইকে প্রয়োজন আছে। তো সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব কী ভেবেছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমাকে কাজ দেওয়া হয়েছে, আমাকে আগেবারে টিকিট দিয়ে লড়ানো হয়েছে, তো এখন আমাকে ডাকা হয়েছে এই কাজে সাহায্য করার জন্য। আমি সেরকম মন নিয়েই এসেছি। বাকি আগামী দিনে যেরকম হবে সেই নেতৃত্বই ঠিক করবেন, সেটাকেই ফলো করব, আমরা সেভাবেই চলবো। দিলীপদা, আপনি কি বিধানসভা আসনে টিকিট চাইছেন, নাকি আপনি দলের সাংগঠনিক পদ চাইছেন? আর আপনাকে যদি বিধানসভায় দাঁড়াতে বলা হয়, আপনার পছন্দের বিধানসভা কেন্দ্র কি হবে? দেখুন, পার্টিতে আমি কখনো টিকিট চাইনি, পদও চাইনি, কিছুই চাইনি কারোর কাছ থেকে। আমি কাজ করতে চেয়েছি। তো পার্টিতে কাজ করতে গেলে আপনাকে পদও চাই, আর যদি রাজনীতিতে অনেক দূর এগোতে হয় আপনাকে প্রতিনিধি হওয়ার জন্য টিকিটও লাগে। কিন্তু কোনোটাই চাইনি। পার্টি আমাকে যা দিয়েছে সেটা আমি করে দেখানোর চেষ্টা করেছি। এখন যেহেতু আমি এত পুরনো কার্যকর্তা হিসাবে না তো প্রতিনিধি আছি, না তো পদে আছি, তো আমি কাজটা কোথায় করব? পার্টির একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমের মধ্যে আমি থাকতে চাইছি। বাকি পার্টি ঠিক করবো আমি কী করব। দাদা, এর আগে আপনি বলেছেন যে আরএসএস করা কিছু মানুষ, যেমন আপনি এবং আরও অনেকে, তারা মিলে দলকে দাঁড় করিয়েছিলেন পশ্চিমবঙ্গে। আপনি সভাপতি হয়েছেন, সাংসদ হয়েছেন, দলের বিভিন্ন অংশে সংগঠনকে আপনি মজবুত করেছেন। তার ফল 19-এর লোকসভায় মানুষ দেখেছে, 21-এর বিধানসভায় মানুষ দেখেছে।
আমার প্রশ্ন, এই যে আরএসএস করা টোটাল কমিটেড যারা বিজেপির প্রতি, এই মানুষদের পাশাপাশি এমন কি কিছু সমস্যা রাজ্য বিজেপিতে হচ্ছে যার জন্য বিজেপি অনেক সময় টেম্পার লুজ করছে, আসন হারাচ্ছে, মানুষের সমর্থন থেকে সরে আসছে? কি প্রবলেম হচ্ছে? দেখুন, যারা আরএসএস করে এসছেন তারা যেই সংগঠনে যান না কেন সেখানে ডিসিপ্লিন মেনে, সেখানকার সিস্টেম সংবিধান মেনেই কাজ করেন, আমরাও তাই করি। আর তারা কোনো আশা আকাঙ্ক্ষা বা নিয়ে কিছু পাওয়ার আশা নিয়ে আসে না, তাকে যে কাজ করতে বলা হয় তখন। কিন্তু অনেক সময় হয় কি, যোগ্য মূল্যায়ন হয় না, যোগ্য কাজ দেওয়া হয় না, তখন হতাশা হওয়ার মনেই আসে কম বেশি। আর তখন কিছু কিছু বিষয় উঠে আসে। কিন্তু একবার যে কোনো সংগঠনে আসার পরে বা বিজেপিতে, সে বিজেপির কর্মী হিসাবেই কাজ করে, সেখানকার সিস্টেম, রীতি নীতি, সংবিধান মেনেই কাজ করে। তখন বিজেপি, আরএসএস, অন্য পার্টির বা অন্য পার্টি থেকে যারা আসছেন তাদেরও একই ব্যাপার আছে, এখানে এসছেন মানে এখানকার সিস্টেমের মধ্যেই কাজ করতে হবে। তাহলে সমস্যা হয়, প্রথম সবার কিছু সমস্যা হয়, পরে আবার এক হয়ে যায়, পার্টিতে নেতৃত্ব করেন তারা। দিলীপদা, এই সময় আরেকটা চর্চিত নাম হচ্ছে হুমায়ুন কবির। দিলীপদা, আপনার থেকে একটা জায়গায় জানবো যে আপনার দলের একজন নেতা তিনি বলছেন যে হুমায়ুন কবির এবং মিম তারা একদিকে মুসলিম ভোট নেবে আর অন্যদিকে হচ্ছে বিজেপি থাকবে, তৃণমূল হারবে। কোথাও কি দাঁড়িয়ে মনে হচ্ছে যে যদিও এটা ভেতর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিকল্পনা থাকে, সেটাকে সামনে প্রকাশ করে তৃণমূলের সুবিধে করা হচ্ছে? দেখুন, হুমায়ুন কবির কি করবেন সেটা তো ওনার ব্যাপার, এখনো পরিষ্কার নয়। মিম ও এক হবে কিনা, কতটা ভোট কাটবে, তাতে বিজেপির কতটা ফায়দা হবে, আমার এখনো যথেষ্ট সন্দেহ আছে। গতবারেও ইলেকশনের আগে আইএসএফ তৈরি হয়েছিল, সবাই ভেবেছিলাম বিরাট কিছু হবে, অনেক সভাও করেছিল ওরা। কি হলো? কিছুই হয়নি। বরঞ্চ আমার মনে হচ্ছে কোথাও না কোথাও কারো না কারোর সঙ্গে সেটিং করে ওরা খুশি হয়ে গেল। তো সেই জন্য ওরা কি করবে, ওদের ফলে আমাদের কি লাভ হবে, এটা নিয়ে আমি খুব একটা ভাবতে চাই না, কারণ পুরোটাই স্টান্ট। আমরা আমাদের সংগঠনের, আমাদের কর্মীদের জোরে, তাদের ত্যাগ তপস্যার দ্বারা এত বড় সংগঠন দাঁড় করিয়েছি, মানুষের বিশ্বাস অর্জন করে এখানে পৌঁছেছি, সেটাই আমাদের পথ, আমরা সেইভাবে এগোবো। কিন্তু আপনার দলের নেতা যখন সামনাসামনি সেটাকে প্রকাশ করছেন, মনে হয় না যে এর ফলে তৃণমূল কিছুটা অ্যাডভান্টেজ পাবে? কারণ তৃণমূল তো অলরেডি বলছে যে বিজেপির থেকে পয়সাকে হুমায়ুন কবির দল তৈরি করছেন। না, টিএমসি কি বলছে আমি জানি না, আইএসএফ কার পয়সা খেয়েছিল, তো এইসব ব্যাপার থাকে, ছোট দলগুলোর সম্বন্ধে থাকেই, আর এই ধরনের ঘটনা হয়ও। তো সেই জন্য সম্ভাবনা অনেক কিছু হতে পারে। এখন তো কেউ সব সিট জিতে যাবে প্রত্যেক লোকসভার আগে, টিএমসি বলে 42টা জিতবো, অনেকে ভবিষ্যৎবাণী করেন, ইলেকশন আগে অনেক কিছু হয়। আর নিয়মিত সিচুয়েশন পাল্টাতে থাকে, সপ্তাহে পাল্টায়, মাসে পাল্টায়। তো সেই জন্য ইলেকশন আসছে, আদৌ কোনো দল হবে কিনা, আদৌ লড়বে নাকি টিএমসির সঙ্গে আবার সিট অ্যাডজাস্টমেন্ট করে সেটিং করে না হবে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। আসুক, সময় হলে বলা যাবে ব্যাপারে। দিলীপদা, ঠিক আপনার দলের যে নেতার কথা আমি বলছি, আমি জানি না আপনি স্পষ্ট বুঝতে পারছেন কিনা, আমি টিভিতে নামটা বলবো না, আমি আবার রিপিট করছি, তিনি আরেকটি কথা বলেছেন যেটাও তৃণমূলের কোর্টে বল ঠেলে দিয়েছে, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা কোটি কোটি আছে বাংলায়। আর এখন দিলীপদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে সেই লিস্টটাই চাইছেন যে কোথায় রোহিঙ্গা, কোথায় অনুপ্রবেশকারী, নির্বাচন কমিশন আপনি আমায় দেখান। আমি আবার আপনাকে রিপিট করে বলছি যে আপনার দলের এই যে নেতার লাগামহীন বক্তব্য, এটা কি বিজেপিকে বিপদে ফেলছে? আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা কোন নেতার কথা আমি বলছি। না, দেখুন, প্রত্যেক নেতা তারা নিজের মতো করে লোককে আর অ্যাডজাস্ট করেন, সে অধিকার আছে। সবার কথা সত্য বা সত্য হবে এরকম নয়, সম্ভাবনাও থাকে, অনুমানও থাকে, তার ভিত্তিতে বলেন। পশ্চিমবাংলা যা পরিস্থিতি, এখানে সব বলা যায়, সব হয়, সেটা কতটা ঠিক ভুল সে তো বোঝা যাবে। কিন্তু যে বিশাল পরিমাণ সংখ্যা, 58 লাখ নাম বাদ গেছে প্রথম রাউন্ডে, ফর্মই ফেরত আসেনি, এটা একটা বড় সংখ্যা। তো 1,38,00,000 লোককে চিঠি গেছে, নোটিশ গেছে এফআইআর হওয়ার জন্য, এটা কম বড় সংখ্যা নাকি? এই যে প্রায় 2 কোটি নাম যেটা সাসপেক্টেড, 58 লক্ষ তো টোটালি বাদ,
বাকিগুলো সাসপেক্টেড। আপনি ভাবুন এই যে 7.5 কোটি লোকের ভোটারের মধ্যে 2 কোটি নাম, কত পার্সেন্ট হচ্ছে? কেন এরকম হচ্ছে? এক একটা বিধানসভায় যে নাম ফার্স্ট রাউন্ডে মাইনাস গেছে ফর্ম ফিল আপে, দেখুন 20-25%। আপনি ভাবুন তো কত পার্সেন্টেজে লোকেরা কত এতে জিতে মার্জিনে। তো এটা তো সন্দেহের ব্যাপার আছে, বলতেই পারেন। তারপরে নির্বাচন কমিশন ওর কাজ নয় রোহিঙ্গা ধরা, অনুপ্রবেশকারী ধরা। তাদের যেটা কাজ সেটা তারা করেছে। যে যোগ্য নয় ডকুমেন্টের মাধ্যমে ভোট দেওয়ার, তাকে ভোটার লিস্টে রাখবে না। আর যে যোগ্য সে যেন বাদ না যায়, সেটা খুব ভালোভাবে তারা করছেন। আর সেই জন্য কথাবার্তা শুনুন, অভিষেক ব্যানার্জি কীরকম দিল্লিতে চিৎকার চেঁচামেচি করছেন, তার পিসিমার আওয়াজ শুনুন কলকাতায় কী ধরনের, কলকাতায় বা অন্য উত্তর বাংলায় যেভাবে ভাষণ দিচ্ছেন, তা বোঝাই যাচ্ছে যে ওনাদের এই যে যেটা চালাকি ভাতের হাঁড়ি, সেটা সরে যাচ্ছে, যেটা আমরা দাবি করেছিলাম। সেই জন্য কিছু তো সত্য আছে, বাকিটা অনুমানে অনেক কিছু বলতে হয়। দিলীপ দা, একটা জায়গায় বলি, হয়তো অনুমানের ভিত্তিতে বলছেন, কিন্তু সেটা দলের কতটা ক্ষতি হচ্ছে সেটা হয়তো আপনার মতো যারা প্রবীণ নেতা তারা বুঝতে পারবেন। আমি জানি না, হয়তো টিভির সামনে আপনার সেটা বলতে বাধাও লাগবে। আমি এইবার এসআইআর ইস্যুতে আরেকটা জায়গা আসি। এই যে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা ছাড়াও আরও এক দল মানুষের নাগরিকত্বের নিয়ে সমস্যা রয়েছে, বা ভোটার লিস্টে তাদের নাম উঠছে না ভোটার হিসাবে, কারণ যেহেতু তারা হয়তো কাগজপত্র নেই, নাগরিক নন। সেটা হচ্ছে মতুয়া সম্প্রদায়। এই বিপুল সংখ্যক মতুয়ার নাম বাদ যায়। এবার অমিত শাহ এসে বলেছেন যে কারোর নাম বাদ যাবে না, বা নাগরিকত্ব কারুর যাবে না, ভারত ছেড়ে কাউকে যেতে হবে না। মতুয়া অধ্যুষিত এলাকায় আপনাদের একটা মেজরিটি আছে, পলিটিক্যাল মেজরিটি, সেটা কি খানিকটা লুজ হতে পারে 26-এর বিধানসভায়? দেখুন, খালি মতুয়া মতুয়া করে একটা সমাজ সম্প্রদায়কে ছাপিয়ে দেওয়া, আর পূর্ব বাংলা থেকে যে কোটি কোটি মানুষ এসেছেন তারা সব মতুয়া নন। তার মধ্যে আরও নমশূদ্র মতুয়া ছাড়াও আছেন, SC ST আছেন, অন্যান্য আছেন, অন্য জাতের আছেন। তো বহু মানুষ আর একবারে আসেননি। সেই দেশ ভাগের সময় থেকে, জয় বাংলা আন্দোলনের সময়, রাম মন্দির আন্দোলনের 90-এর সময় বহু লোকের উপর অত্যাচার হচ্ছে। অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে গত কয়েক বছর, তাতেও মানুষ আসছেন। সেই জন্য কেন্দ্র সরকার যে CA আইন করেছিল 2014-র 31 ডিসেম্বর অবধি, সেটাকে বাড়িয়ে 2024 করা হয়েছে, কারণ মানুষের স্রোত বন্ধ হয়নি। 72-এ যখন মনে হয়েছিল যে দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ প্রজাতন্ত্রী আর প্রগতিশীল দেশ হবে, গণতান্ত্রিক দেশ হবে, সেই জন্য ওখান থেকে পলায়ন হবে না, সমান অধিকার থাকবে, সেটা হয়নি। সেই জন্য আমাদের সময় বাড়াতে হচ্ছে। তো সেই জন্য যারা যে হিন্দুরা উদ্বাস্তুরা ওখান থেকে এসছেন, এখনও কালকে এসে সে পেয়ে যাবে, এটা তো হবে না নাগরিকত্ব বা ভোটাধিকার, কারণ আইন আছে। আইনটাকে রিল্যাক্স করা হয়েছে, তাদের জন্য এগিয়ে দেওয়া হয়েছে, তার সুযোগ নিতে হবে। হয়তো কিছু 2-1% লোক আছে যারা ওপর বাংলা থেকে আসা হিন্দুরা এবারে ভোটাধিকার পাবে না, তারা পরবর্তীকালে পাবে, তাদের জন্য রাস্তা খোলা থাকবে, তা সেই সিস্টেমের মাধ্যমে যেতে হবে। কিন্তু যারা মানে এই ধরনের অবাঞ্ছিত মানুষ, তাদেরকে বাদ দিতে হবেই। আর এরকম বহু মানুষ আছে, এখনও তো তাড়ানোর চেষ্টা হয়নি। নাম শুনেই SIR হাজার হাজার মানুষ বর্ডারে জমা হয়ে গেছেন, চলে যাচ্ছেন। তার মানে যেটা আমরা বলছি সত্য আছে, সংখ্যা নিয়ে বিতর্ক হতে পারে। দিলীপ দা, প্রথম হচ্ছে ডিটেক্ট, তারপর হচ্ছে ডিলিট, এবং তারপর হচ্ছে ডিপোর্ট। আপনাদের সেন্ট্রাল কমান্ড থেকে বলা হচ্ছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। আপনি এই তত্ত্বে বিশ্বাস করেন, বা এই যে একটা লাইন, এর ফলে ভোট বাক্সে তার প্রভাব পড়তে পারে? না, দেখুন, প্রত্যেকটি স্বতন্ত্র দেশ, সার্বভৌম দেশ, তারা কোনো বিদেশিকে অ্যালাউ করে না। তার জন্য কন্ডিশনস আছে পার্ট টাইম কাজ করার জন্য। আমাদের ছেলেরা গিয়ে ইউরোপ আমেরিকায় কাজ করছে, তাদের জন্য ভিসা পারমিট দিচ্ছে, আলাদা অনেক সিস্টেম আছে। কিন্তু যে কোনো দেশে যখন ইচ্ছা ঢুকে গেলাম, সেখানে কাজকর্ম করলাম, জমি বাড়ি নিলাম, ইনকাম করলাম, সেখানে ভোটার হয়ে গেলাম, চুরি ডাকাতি বম বিস্ফোরণ করলাম, এটা তো অনুমতি হতে পারে না। সেই জন্য আজকে সরকারের যে বক্তব্য, প্রথমত ডিটেক্ট, কারা লোকগুলো বাছো, তাদেরকে ভোটাধিকার থেকে ডিলিট, তারা এসে সরকার তৈরি করবে, এই অধিকার দেওয়া যায় না। আর তারপরে নিশ্চয়ই ডিপোর্ট করতে হবে। প্রত্যেক দেশ করছেও। অনেক দেশে কড়া আইন আছে, অবৈধভাবে ঢুকলেই গুলি মেরে দেয়, সারা জীবন জেলে ঢুকিয়ে দেয়, অনেক কিছু করে, ফেরত পাঠিয়ে দেয়। আমরা তো কিছুই করছি না, দিনের পর দিন কোটি কোটি লোক ঢুকে যাচ্ছে, তার ফলে অনেক রকম সমস্যা হচ্ছে। এই সরকার কমপক্ষে মোদী যে সরকার চেষ্টা করছে অবাঞ্ছিত লোকদের বার করার। প্রথম তো চিহ্নিত হোক কত লোক আছে, তাদেরকে ভোটাধিকার থেকে আলাদা করো, আর তারপরে তাদেরকে এখান থেকে বার করা যায় কিনা সেটা সরকার ভাববে পড়ে।
আপাতত যেটা এই দুটো কাজ চলছে। দিলীপ দা, আপনি কি মনে করেন যে সিএ এর সার্টিফিকেট, যার জন্য আপনারা বহু জায়গায় ক্যাম্প করেছেন, এই সিএ সার্টিফিকেট পেতে মানুষের দেরি হচ্ছে, সমস্যা হচ্ছে, আর সুপ্রিম কোর্ট বলছে যদি তারা নাগরিকত্ব না পান তারা ভোটার তালিকায় থাকতে পারবেন না? ঠিকই আছে, সুপ্রিম কোর্ট যেটা বলেছে, নির্বাচন কমিশন যেটা বলেছে, আইনের আধারে বলেছেন। সেই আইনের রিল্যাক্সেশন দিয়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আমাদের সরকার, মোদী সরকার চেষ্টা করেছে। এখন সাধারণ মানুষের দায়িত্ব আছে নিজেকে সে নাগরিকত্ব নেওয়া। আজ 5 বছর হয়ে গেল সিএ পাস হয়েও, তার রুল তৈরি হয়ে গেছে 1.5-2 বছর হয়ে গেছে, তো তাদের দায়িত্ব নিজেকে নাগরিক তৈরি করা। ঢুকে পড়েছেন মানে যে কোনো দেশে নাগরিক হয়ে যাবে নাকি? আমেরিকা থেকে তাড়াবার চেষ্টা হচ্ছে। এখানকার কিছু নেতা যেমন ওপার বাংলায় দেশ ভাগের পরে বলেছিলেন আপনারা এখানে থাকুন, যাবেন না, এটা আপনার দেশ, তারপর ওদেরকে সর্বশান্ত হয়ে আসতে হয়েছে, বুঝিয়েছিলেন ভুল। এখানেও কিছু লোক বলছে আপনারা ফর্ম ফিল আপ করবেন না, আপনারা নাম তুলবেন না, ক্ষতিটা কার হবে? তো তাদের কথা যদি কেউ শোনে তাকে ভুগতে হবে। সেই জন্য আপনাদের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের নিজেকে সেই আইনের লাভটা নেওয়া, নাম রেজিস্ট্রি করা, সেটা করুন। তা না হলে সত্যি সত্যি তো তার নাম নাগরিক হতে হবে, না হলে সে ভোটার কী করে হবে? দিলীপদা, আরেকটা জায়গা যে বিজেপি দল হচ্ছে সাম্প্রদায়িক, এই নিয়ে আপনি আমার সঙ্গে এর আগে ইন্টারভিউতে বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, আমি এটা জিজ্ঞেস করব না। কিন্তু বিজেপি নামক দলটি বাংলা এবং বাঙালি বিরোধী, এটা কিন্তু শাসক দল তৃণমূলের একটা পরিষ্কার এখন রাজনৈতিক লাইন তৈরি হয়ে গেছে, একটা পার্সপেক্টিভ তৈরি হয়েছে। সত্যি কি বিজেপি বাংলা বাঙালি বিরোধী? আমি উদাহরণ হিসাবে বলি, বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে, সেই তথ্য ভিডিও সহ তৃণমূল তুলে ধরছে। দিলীপ ঘোষ কি বলবে? না দেখুন, বিজেপি সম্প্রদায় হলে এটা কোনো উন্মাদ আর আজ বলে না, তাকে ননসেন্স বলবে সবাই। এখন বাঙালি বিরোধী, কারণ বলবেটা কি? তো এখানে মমতা ব্যানার্জি তো যে ধরনের ডায়লগ দেন, তো বাংলার সমস্যা তুলে ধরার জন্য আজকাল বাঙালি নেই কেউ। পার্লামেন্টে কে যাবে? শত্রুঘ্ন সিনহা, তিনি বাঙালি। জুন মালিয়া, তিনি বাঙালি। তারপরে ইউসুফ পাঠান, বা আমার বিরুদ্ধে লড়লেন যিনি কীর্তি আজাদ। তো গুজরাট থেকে বিহার অবধি সেখানকার লোকেদের নিয়ে এসে বাঙালির সমস্যা তুলে ধরতে হবে গিয়ে পার্লামেন্টে। বাঙালি এত অক্ষম, তো যাদের বাঙালির প্রতি এত শ্রদ্ধা, তারা কেন অবাঙালিদের নিয়ে এসে এখান থেকে পার্লামেন্টে পাঠাচ্ছেন? আমাদের তারা তো এখানকার ভাষা বোঝে না, ওখানেও বলতে পারে কিনা ঠিকমতো জানি না। তো এই ধরনের নাটক করে আর বিজেপিকে বদনাম করার চেষ্টা, বিজেপি তো কই বাইরে থেকে ক্যান্ডিডেট নিয়ে আসছে না, ক্যান্ডিডেট তো ওনারা আনছেন বক্তা থেকে আরম্ভ। হ্যাঁ, আমরা সর্বভারতীয় পার্টি, আমাদের নেতারা আসবেন এখানে, নেতৃত্ব করবেন। কংগ্রেস করেছে, সিপিএম করেছে, আমরাও করব। আর যাদের বাংলার বাইরে কিছু নেই তাদের এটা বলার তো অধিকার আছেই, বাঙালি বাঙালি, বাঙালি ছাড়া কেউ পাত্তাই দেয় না। এরপরে বাঙালি যখন লাত মারবে তখন আর তাদের খুঁজেও পাওয়া যাবে না। দিলীপদা, আরেকটা জায়গা আপনাকে একটু দৃষ্টিগোচর করতে চাইবো আমি, সেটা হচ্ছে যে তামান্না খাতুন কালীগঞ্জের উপনির্বাচনের পরে 10 বছরের একটি মেয়ের বোমের আঘাতে স্প্লিন্টারে তার মৃত্যু হয়। তার মা আত্মহত্যার চেষ্টা করেন এবং তিনি বলেন যে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই যে আইন শৃঙ্খলার সমস্যা, এবং আজকে সকালে আমি দেখছিলাম পূর্ব মেদিনীপুরে একজন বিজেপি কর্মীর পুকুরে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা নিয়ে যে সমস্যাগুলো আসছে, দীর্ঘস্তর আগেও সোচ্চার হয়েছে, এখন এই মুহূর্তে আপনাদের এই বিষয়ে কি অবস্থান রয়েছে, মানে বিরোধিতার জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আপনারা? দেখুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আইন শৃঙ্খলা ব্যাপারটাই উঠে গেছে। কারণ যারা আইন শৃঙ্খলা রক্ষা করে বা যারা ভাঙে, এ দুটোই বুঝে গেছে যে কেউ কিছু বলে নেই, যা ইচ্ছা করা। পুলিশ মাথা ঘামায় না, কারণ পুলিশকেই পেটানো হয়। টিএমসির লোকেরা থানায় ঢুকে যদি পুলিশকে পিটিয়ে দেয়, মাথা ফাটিয়ে দেয়, হাত পা ভেঙে দেয়, তাহলে ওরা কেন রিস্ক নিতে যাবে? আর যারা গুন্ডা বদমাস কেউ বাইরে নেই, সব টিএমসির মধ্যে চলে এসছে, তো তারা যত রকম অপকর্ম, মহিলাদের উপর অত্যাচার থেকে লুটপাট, ঘরবাড়ি ভাঙা, আগুন দেওয়া, সবই করছে। তো পুলিশ আর ওদের সঙ্গে গাঁটছড়াই হয়ে গেছে, ওরা পুলিশকে টাকা পয়সা দিয়ে করে নিচ্ছে। একটা এফআইআর হয় না। আপনি যে পরিবারের কথা বললেন, এরকম বহু লোকের কপালে হচ্ছে। ধর্ষিতা মহিলা সন্ধ্যাবেলা থানায় গেছেন, তাকে রাতে অবধি বসিয়ে রাখা হচ্ছে একটা এফআইআর নেওয়ার জন্য, নেওয়া হচ্ছে না। আমাদের কর্মীরা খুন হচ্ছে,
এখনও হচ্ছে, যেটা আপনি বললেন চলছে, তাদের এফআইআর না হয় না, বলছে ও সুসাইড করেছে। কোনো মেয়ে যদি গায়েব হয়ে যায়, পাচার হয়ে যায়, তার পরিবার গিয়ে যদি পুলিশ বলবে যান কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে, দেখুন কোনো আত্মীয়র বাড়ি চলে গেছে, একটা রিপোর্ট লেখায় না, তো আপনি এর কাছ থেকে কী আশা করতে পারেন? সেজন্য আইন শৃঙ্খলা আর পশ্চিমবঙ্গের সরকার দুটো একসঙ্গে চলতে পারে না, নাই। আর সেই জন্য পরিবর্তন না হলে এর কোনো সমাধান হবে না। দিলীপদা, আরেকটা জায়গা একটু দিলীপদা জানতে চাই যে এখন বর্তমানে দলের সভাপতি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, এর আগে সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার। প্রাক্তন সভাপতি হিসাবে এই দুজনের সম্পর্কে আপনার থেকে দুটো করে লাইন শুনবো, আপনি কাকে কোন জায়গাটায় রাখবেন? দেখুন, আমার সময় যেমন আমরা লড়াই ঝগড়া খুব করেছি, মারকাট হয়েছে, খুন হয়েছে কর্মীরা, পার্টি স্ট্যাবলিশড হয়ে গেছে, সেটা বিধানসভায় লোকসভা আমরা দেখিয়েছি। তারপরে সবাই বলেন যে দিলীপ ঘোষ বড় উল্টাপাল্টা বলে, বড় ঝামেলা করে, হ্যাঁ ভদ্রলোক সজ্জন চাই। তো আমরা একজন প্রফেসর, শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত, তাকে বাংলার উপযোগী করে প্রেসিডেন্ট করেছিলাম, যাতে সাধারণ মানুষ বা অনেকের লোক, আপনাদের মতো লোকেরা আছেন আর অনেকে, তো সেটা সেই সজ্জন ভদ্রলোক আগেও ছিলেন পার্টিতে আমাদের যারা প্রেসিডেন্ট তারা, কিন্তু তাতে আমরা ফল পাইনি। কিন্তু আমরা দেখেছি সুকান্তবাবু আমাদের প্রেসিডেন্ট থেকেছেন, তিনিও সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। বর্তমান শ্রমিকদা তো আমাদের সবার চেয়ে পূর্ণ, বহু অভিজ্ঞতা রাজনীতির আছে ওনার, হয়তো প্রেসিডেন্ট থাকেননি, রাজ্যে বহুবার জেনারেল সেক্রেটারি ছিলেন, একাধিক দায়িত্ব পালন করেছেন, পার্টির বিষয়কে স্পোক্সম্যান হিসেবে বারবার তুলে ধরতেন। এবার তাকে করা হয়েছে, আমার মনে হয় ইলেকশনের সময় তার মতো ব্যক্তিত্বের খুব প্রয়োজন ছিল, যে সবাইকে নিয়ে এক জায়গায় করে চলতে পারবে, যার অভিজ্ঞতা আছে, যিনি সবাইকে রাস্তা দেখাতে পারেন। তো সেই হিসেবে তার সেই যোগ্যতাটা আমরা কাজে লাগাবো। হ্যাঁ, সুকান্তবাবু এমপি হয়েছিলেন সোজা এসে, তার আগে রাজনীতি করেনি, তার অভিজ্ঞতা কম ছিল, আমি এখনও বলছি এখানে দাঁড়িয়ে। তো সেই জন্য বড় পার্টি সবাইকে নিয়ে চালাবার কিছু সমস্যা ছিল আমাদের, কিন্তু তিনিও তার কার্যকাল পুরো করেছেন। আর এখন যাকে পার্টি দিয়েছে, যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি সরকার গঠনে, আমার মনে হয় শ্রমিকদের হাত দিয়ে সেটা সম্ভব হবে। দাদা, আপনার কাছে ছোট্ট দুটো প্রশ্ন আছে, আমাকে জাস্ট 2 মিনিট সময় দেবেন। দিলীপদা, আপনি একটা সময় ছিলেন দলের দাবাং সভাপতি। কেন আমি বলছি, কারণ আপনার একাধিক সময় গাড়ি আক্রমণ হয়েছে, আপনি যখন সকালে হাঁটতে গেছেন তখনও পর্যন্ত আপনার গাড়ি টার্গেট করা হয়েছে। এখন কি দলের দাবাং দ্বিতীয় যে ব্যক্তি তিনি শুভেন্দু অধিকারী? দেখুন, যে সামনে নেতৃত্ব দেবে, টিএমসির অন্যায়ের প্রতিবাদ করবে, সে টার্গেট হবে। আর যখন তাকে আক্রমণ করবে, তাকেও অ্যাগ্রেসিভ হতেই হবে। তা আপনি দাবাং বলুন, লড়াকু বলুন, যাই বলুন, আপনাকে মুখেও তার জবাব দিতে হবে, আপনাকে শরীরেও জবাব দিতে হবে। আর যদি জবাব দেন, মানুষ অ্যাকসেপ্ট করবে, নাহলে আপনাকে মানুষ ছেড়ে দেবে। দাদা, শেষ প্রশ্ন, কুণাল ঘোষের একটা বক্তব্য। কুণাল বলছেন যে দিলীপ দা আবার দলের মেন স্ট্রিমে ফিরে আসলেন, অমিত শাহ ডাকলেন, গুরুত্ব দিলেন, কথা বললেন, এবং দলে একটা সম্মানজনক জায়গা দিলীপ দাকে দেওয়া হতে পারে। একটাই কারণের পিছনে আছে, সেটা হচ্ছে আপনি নাকি জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে শটান জগন্নাথ দেবকে প্রণাম করেছিলেন। উনি আহ্বান করছেন আরেকবার আসুন, যাবেন? আমার তো যাওয়ার হলো, কুণাল ঘোষ তো জগন্নাথ মন্দিরে গেছিলেন, কি পেয়েছেন? না পার্টিতে সম্মান পাচ্ছেন, না সমাজে সম্মান পাচ্ছেন। জগন্নাথ দেব কি ওনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন উনি যখন গেছিলেন? এটা ওনাকে জিজ্ঞেস করুন। দিলীপদা, অনেক ধন্যবাদ। আমি সব থেকে আগে যেটা চাইবো যে আপনি সুস্থ থাকুন, কারণ আপনি শরীরের বিষয়ে সবসময় গুরুত্ব দেন। আমরা দিলীপ ঘোষকে সেভাবেই দেখে এসেছি, আর আমরা সেভাবেই আগামী দিনে দিলীপ ঘোষকে দেখতে চাই। দলীয় পদ বা ক্ষমতা বা সংগঠন সেগুলো পরে। আপনি অনেক ভালো থাকুন, নতুন বছর আপনার ভীষণ ভালো যাক, এবং রিঙ্কু দেবী আপনার সহধর্মিনী, তারও ভালো যাক। এখন আপনি খানিকটা ব্যস্ত হয়ে পড়বেন দলের কাজে, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এখন কিন্তু দিলীপ ঘোষ সংসারী দিলীপ ঘোষ। দিলীপদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার পরবর্তী সময় নিশ্চিতভাবে দেখা হবে।